বিসমিল্লাহির রহমানির রহিম। ন্যাশনাল কলেজের অনলাইন ভিত্তিক শ্রেণী শিক্ষা কার্যক্রমে তোমাদের আবার স্বাগতম জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। তোমাদের দোয়ায়, আল্লাহর অসীম কৃপায় আমিও ভালো আছি। প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসটি 2020-21 শিক্ষাবর্ষে এবং 19-20 অর্থাৎ প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষ সবাইকেই আজকে ক্লাসটি করার জন্য আগেই বলেছি। তো শিক্ষার্থীরা, আজকে এই মুহূর্তে যারা লাইভে উপস্থিত আছো সকলকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও উপস্থিত হতে পারোনি, দ্রুত লাইভে সংযুক্ত হয়ে যাও। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে সব বরাবরের মতোই আমি আবারও স্মরণ করে দিতে চাচ্ছি, অবশ্যই ক্লাস শুরু করার পূর্বে বই, খাতা, কলম, পেন্সিল, রাবার সব নিয়ে রেডি থাকবে। শিক্ষার্থীরা, তোমরা অবশ্যই অবগত আছো আমি জীববিজ্ঞান প্রথম পত্রের 9ম অধ্যায় প্লান্ট ফিজিওলজি অর্থাৎ উদ্ভিদ শারীরতত্ত্ব নিয়ে আলোচনা করছিলাম, তার বিভিন্ন গুরুত্বপূর্ণ টপিকগুলো নিয়ে। তো এখন আমি তোমরা আমাকে অবগত করো ক্লাসের ঠিকমতো দেখা যাচ্ছে কি না। প্রিয় শিক্ষার্থীরা, অ্যানিম্যাল প্লান্ট ফিজিওলজি অধ্যায়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তোমরা সবাই জানো। কারণ এই অধ্যায়ে কিন্তু প্রত্যেকটি টপিকই অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে তোমরা সবাই জানো সায়েন্সের প্রতিটি টপিকই অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো এটা আমি প্রায় বলি। তো শিক্ষার্থীরা, গত ক্লাসে আমি প্লান্ট ফিজিওলজি হতে পত্ররন্ধ্রের ওপর আলোচনা করেছিলাম। আজকে বিভিন্ন রকমের পত্ররন্ধ্রের মতবাদের মধ্যে আধুনিক মতবাদটা নিয়ে আলোচনা করেছিলাম। তো আজকে আমি তারই ধারাবাহিকতায় পত্ররন্ধ্র হতে অর্থাৎ উদ্ভিদের যে পত্ররন্ধ্রের স্টোমাটাগুলো আছে, যেটাকে পত্ররন্ধ্র বলা হয়, যা দিয়ে উদ্ভিদ তার প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ কাজগুলো সম্পন্ন করে থাকে, অর্থাৎ গ্যাসীয় বিনিময় এবং অতিরিক্ত পানিটা নিষ্কাশন করে। আমি সেই অধ্যায় হতে, সেই অংশ হতে যে এই যে পত্ররন্ধ্রর মাধ্যমে যে তাদের শারীরবৃত্তীয় কাজ, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি শারীরবৃত্তীয় কাজ, যেটা হচ্ছে কি করে অতিরিক্ত পানিটা প্রস্বেদন আকারে বের করে দেওয়া এবং সেখানে কী হয় বায়ু নিষ্কাশন করা, অর্থাৎ সেই কাজগুলো যে অংশ দিয়ে করে সেটা শুধুমাত্র যে মূলের সাহায্যে সংগৃহীত পানি আর হচ্ছে পাতার মধ্যে বা সবুজ কাণ্ডের মধ্যে যে ক্লোরোফিল আছে আর কি হচ্ছে শিক্ষার্থীরা আর আলো, এই তিনটি বিনিময়ে যে তারা শর্করাজাত খাদ্য তৈরি করে, শুধুমাত্র কিন্তু সেটা না। এই পত্ররন্ধ্র দিয়ে তাদের যে প্রস্বেদনটা হয় তার পিছনে অনেকগুলো কারণ আছে, সেটা কিন্তু আমাদের জানা খুবই গুরুত্বপূর্ণ। যেই বাহ্যিক কিছু উদ্দীপনা এবং তার দেহের উদ্ভিদের অভ্যন্তরে কিছু উদ্দীপনা আছে, তাদের সেই উদ্দীপনাও কিন্তু এই প্রস্বেদনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আজকে আমি যে অংশটি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছে সেটি হচ্ছে বিভিন্ন রকমের উদ্দীপনাগুলো যা প্রস্বেদনের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আর আলোচনা করব আজকে সেটি হচ্ছে প্রস্বেদনের গুরুত্ব। তো শিক্ষার্থীরা, তোমরা প্রত্যেকটা পয়েন্টস খাতায় লিখবে এবং আমার সাথে সাথে বোঝার চেষ্টা করবে। এখানে একটি চিত্র তোমরা এর আগেও দেখেছিলে দেওয়া আছে, এবং এখানে আমি যে চিত্রটার মধ্যে যা তুলে ধরতে চেষ্টা করেছি সেটা হচ্ছে পাতার যে পত্ররন্ধ্র থাকে, অর্থাৎ তোমরা প্রতিদিন প্রতিটা ক্লাসে তোমাদের বলেছি যে বিষমপৃষ্ঠ পাতার নিম্নত্বকে আর সমপৃষ্ঠ পাতার ঊর্ধ্বত্বক ও নিম্নতম উভয় ত্বকেই পত্ররন্ধ্রগুলো থাকে। জলজ উদ্ভিদের ক্ষেত্রে, নিম্নজিত উদ্ভিদের ক্ষেত্রে থাকেই না, আর হচ্ছে মৌলজ উদ্ভিদের ক্ষেত্রে একদম গভীরে থাকে। এখন যাই হোক, এই যে পত্ররন্ধ্রগুলো আছে, এই পত্ররন্ধ্রগুলো দিয়ে এখানে দেখো, এটা একটা একটু একবার দেখে বুঝে নাও। এটা কাণ্ড, এই যে পাতা, আমি একটা পাতার মধ্যে কিছুটা তুলে ধরেছি। এটা হচ্ছে পাতা, এগুলো হচ্ছে প্যারেনকাইমা কোষ, এটা স্পঞ্জি প্যারেনকাইমা কোষ, আর এটা হচ্ছে তারপর দেখো পেলিসেড প্যারেনকাইমা কোষ, এটা স্পঞ্জি প্যারেনকাইমা কোষ, আর এটা হচ্ছে পত্ররন্ধ্রীয় প্রকোষ্ঠ, আর এইটা হচ্ছে পত্ররন্ধ্র, আর এই অংশটা হচ্ছে জলীয় বাষ্প। তাহলে দেখো, আর এই যে মূলের সাহায্যে মাটি থেকে কৈশিক পানি, তোমরা সবাই জানো মাটির
মধ্যে ভিজে থাকা বা মাটির কণার ফাঁকে যে জমে থাকা পানিটাই হচ্ছে কৈশিক পানি। সেই পানিটা এছাড়া অন্যান্য পানিগুলো যখন এই মূল দিয়ে সেটা শোষণ করে যখন এই কচি কাণ্ড অথবা পাতার মধ্যে নিয়ে আসে, তখন সে অতিরিক্ত পানিটা আবার বাষ্পাকারে বের হয়ে যাচ্ছে। তো এই পত্ররন্ধ্রের যে এই কাজটা করার পিছনে কিছু এখানে বাহ্যিক এবং অভ্যন্তরীণ উদ্দীপনা আছে। তাহলে আমি এখন সেই বাহ্যিক এবং অভ্যন্তরীণ উদ্দীপনাটা নিয়ে আলোচনা করছি। প্রিয় শিক্ষার্থীরা, হ্যাঁ নমস্কার, ওয়ালাইকুম সালাম মীর জাহিদ। আচ্ছা, তোমরা আমাকে আমার সাথে সাথে লিখে ফেলবে। তো শিক্ষার্থীরা সময় নষ্ট করবে না, কারণ তোমরা সবাই জানো একটি ক্লাসের সাথে আরেকটি ক্লাসে কানেক্টেড। আমার পরে আবার আরেকটি ক্লাস শুরু হবে। তো শিক্ষার্থীরা, আমরা ফ্যাক্টর অফ ট্রান্সপিরেশনটা লিখে নিই। ফ্যাক্টর অফ ট্রান্সপিরেশন, খুব দ্রুত লিখে ফেলবে। অর্থাৎ শিক্ষার্থীরা তুমি লিখো ফ্যাক্টরস অফ ট্রান্সপিরেশন। ফ্যাক্টর অফ ট্রান্সপিরেশন বা কি বলা হয় এটাকে, এটা হচ্ছে প্রস্বেদনের প্রভাবক অথবা প্রস্বেদনীর প্রভাবক। প্রস্বেদনের প্রভাবক সমূহ। আচ্ছা, প্রস্বেদনের প্রভাবকগুলো প্রধানত দুই ধরনের, বাহ্যিক প্রভাবক আর এটা হচ্ছে অভ্যন্তরীণ প্রভাবক। তো শিক্ষার্থীরা তোমরা লক্ষ্য করো বাহ্যিক বা পরিবেশীয় প্রভাবকগুলো কি কি। একটি হচ্ছে বাহ্যিক বা পরিবেশীয় প্রভাবক। বাহ্যিক বা পরিবেশীয় প্রভাবক। সমূহ। এখানে আমরা অনেকগুলো, আমি তো শিক্ষার্থীরা আমি তো বোর্ড মুছে মুছে লিখবো, সেজন্য তোমাদের উচিত আমি যখন যে পয়েন্টটা লিখবো তোমরা সাথে সাথে সেই পয়েন্টটা তুলে ফেলবে এবং সেটা আমার ব্যাখ্যাটা বুঝে যাওয়ার চেষ্টা করবে, বুঝে নিতে চেষ্টা করবে। তাহলে শিক্ষার্থীরা প্রথমটা হচ্ছে আলো বা লাইট। আমি 1 নম্বর পয়েন্ট দিচ্ছি লাইট। তোমরা ইংলিশ টার্মগুলো পাশাপাশি শিখে রাখবে, আলো বা লাইট। তাহলে শিক্ষার্থীরা আলো বা লাইট, তোমরা জানো যে আলোর উপর নির্ভর করছে প্রস্বেদন প্রক্রিয়াটা। তাহলে যখন দিনের বেলায় কিন্তু প্রস্বেদনটা হয়, কারণ দিনের বেলা তো আলো থাকে, আর রাতের বেলা কিন্তু প্রস্বেদনটা হয় না। তখন কি হয়, তার শ্বসন কার্য প্রক্রিয়া সম্পন্ন করে। রাতের বেলা উদ্ভিদ হচ্ছে সালোকসংশ্লেষণ প্রক্রিয়ার উল্টোটা, অর্থাৎ শ্বসন প্রক্রিয়া তাদের গ্যাসীয় বিনিময় ঘটায়, কারণ রাতের বেলা তখন আলো থাকে না। তাহলে এখানে লাইট বা আলো একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। অর্থাৎ আলো প্রস্বেদনের হারকে প্রত্যক্ষভাবে নিয়ন্ত্রণ যদি নাও করে, প্রত্যক্ষভাবে নিয়ন্ত্রণ না করলেও পরোক্ষভাবে কিন্তু সেটা নিয়ন্ত্রণ করছে। শিক্ষার্থীরা দেখো, প্রখর সূর্যালোকের তাপমাত্রাটা যখন বৃদ্ধি পায় তখন আপেক্ষিক আর্দ্রতা কি হচ্ছে, যখন প্রখর আলোতে যখন তাপমাত্রা বৃদ্ধি পায় তখন আপেক্ষিক আর্দ্রতা সাথে সাথে হ্রাস পায়, ফলে কি হচ্ছে, প্রস্বেদনের হারটা বেড়ে যাচ্ছে। তাহলে এইভাবে প্রস্বেদনের হারটা বেড়ে যায়। আবার যদি আমরা দেখি রাতের বেলার ক্ষেত্রে, সেখানে দেখা যাচ্ছে আলোর উপস্থিতি অনুপস্থিতির উপরেও আমরা জানি যে পত্ররন্ধ্র বন্ধ হওয়া এবং খোলাটাও নির্ভর করছে আলোর উপস্থিতি এবং অনুপস্থিতির উপর, যা আমি পূর্বে তোমাদেরকে ডিটেলস ব্যাখ্যা করেছিলাম। তাহলে প্রস্বেদনের হারটা যখন আমরা দেখতে পাই যে আমরা কি দেখতে পাই এখানে, যে আলোর উপস্থিতি অনুপস্থিতিতে রন্ধ্রটি খুলে যায়, স্টোমাটা খুলে যাওয়া এবং আবার বন্ধ হয়ে যাওয়া, তাহলে সেটাও হচ্ছে পরোক্ষভাবে প্রস্বেদনকে নিয়ন্ত্রণ করছে। তাহলে শিক্ষার্থীর কারণ তোমাদের মনে আছে তীব্র আলোতে প্রস্বেদনটা কি হয়, বেশি হয়। তীব্র যখন প্রখর আলো থাকে তখন প্রস্বেদনের হারটা বেশি হয়। তোমাদের ব্লু লাইটের কথা মনে আছে, আমি তোমাদেরকে ব্লু লাইটের ব্যাখ্যাও দিয়েছিলাম। তো এটা তোমরা মনে রাখবে যে ব্লু লাইট
প্রসাধন হারকে তোমরা দেখো ব্লু লাইট পত্ররন্ধ্র খোলা এবং খোলাটাকে ত্বরান্বিত করে। তো এই হচ্ছে লাইট বা আলো। 2 নাম্বার যদি আমরা আসি আরেকটি পয়েন্টস, সেটা তোমরা লিখে নাও। আরেকটি পয়েন্টস হচ্ছে সেটা তাপমাত্রা অর্থাৎ টেম্পারেচার। টেম্পারেচার টেম্পারেচার অথবা অথবা তাপমাত্রা। তাপমাত্রা তাপমাত্রার উপরও নির্ভর করছে প্রসাধনের হার। প্রসাধন বেশি হবে না কম হবে সেটাও কিন্তু নির্ভর করছে তাপমাত্রার উপর। কিভাবে তাপমাত্রার উপর সেটা নির্ভর করছে শিক্ষার্থীরা, তোমরা দেখো সাধারণত 10 থেকে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় প্রসাধনটা ভালো হয়। অর্থাৎ কত থেকে, সেটা 10 থেকে 25 ডিগ্রি তাপমাত্রায় সাধারণত 10 থেকে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় প্রসাধনটা সবচেয়ে ভালো হয়। হ্যাঁ, 10 থেকে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এটা হচ্ছে প্রসাধনের হারটা বেশি হয়, তাহলে ঠিক মতো হয়। হ্যাঁ, এখন যদি এই প্রসাধনের হারটা যদি আমরা দেখতে পারি যে সেখানে দেখা যায় তাপমাত্রা প্রসাধন ঘটে, কিন্তু তাপের হ্রাস বৃদ্ধির ফলে কিন্তু প্রসাধনের হারটাও কি হয়, হ্রাস বৃদ্ধি ঘটে। অর্থাৎ পরিবেশের তাপমাত্রা যদি বৃদ্ধি পায়, বায়ুর আর্দ্রতা তখন কমে যায়, ফলে প্রসাধনের হার বৃদ্ধি পায়। তো শিক্ষার্থীরা তাহলে তোমরা বুঝতে পেরেছো। আর যদি তাপমাত্রা হ্রাসের বিপরীতে এই ঘটনাগুলো ঘটতে যাচ্ছে, তাহলে আমরা আরেকটি যদি পয়েন্টস দেখি, সেখানে আপেক্ষিক আর্দ্রতা অর্থাৎ রিলেটিভ হিউমিডিটি রিলেটিভ হিউমিডিটি। আচ্ছা, তাহলে রিলেটিভ হিউমিডিটি অর্থ হচ্ছে কি আপেক্ষিক আর্দ্রতা বা আপেক্ষিক আর্দ্রতা। এখানেও আমরা দেখতে পাচ্ছি রিলেটিভ হিউমিডিটি বা আপেক্ষিক আর্দ্রতার উপরও প্রসাধন হার নিয়ন্ত্রণ হচ্ছে। অর্থাৎ প্রসাধন বেশি হবে না কম হবে, আপেক্ষিক আর্দ্রতা এখানে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। কিভাবে রাখছে শিক্ষার্থীরা দেখো, আপেক্ষিক আর্দ্রতার ক্ষেত্রে আমরা যদি দেখি, তাহলে কিন্তু বায়ুর মধ্যে যে বায়ুর আপেক্ষিক আর্দ্রতা যদি বেশি হয়, সেক্ষেত্রে প্রসাধন কম হয়। কারণ কি, অধিক আর্দ্র বায়ু জলীয় বাষ্প দ্বারা প্রায় সম্পৃক্ত থাকে বলে প্রসাধন ফলে কি হয়, সেই নির্গত জলীয় বাষ্প ধারণ করার ক্ষমতাটা একদমই হারিয়ে ফেলে শিক্ষার্থীরা। আর এই জন্যই প্রসাধন হারটা কম হয়ে থাকে। তাহলে তোমরা বুঝতে পেরেছ। এছাড়াও কিন্তু আরও কিছু কারণ আছে। আবার বায়ুর আপেক্ষিক আর্দ্রতা যদি কম হয়, তাহলে বায়ুর পানি ধারণ ক্ষমতা বেড়ে যায়, আর এর ফলে প্রসাধন হারটাও বেড়ে যায়। তাহলে আমরা আপেক্ষিক আর্দ্রতার বিষয়টিও বুঝে গেলাম। এরপরে যদি আমি আরেকটি পয়েন্টস ধরি, তাহলে শিক্ষার্থীরা বায়ুচাপ, অ্যাটমসফিয়ার প্রেশার। অ্যাটমসফিয়ার প্রেশার বা এটাকে আমরা কি বলবো, বায়ু প্রবাহ। আচ্ছা, বায়ু প্রবাহর কারণেও বায়ু প্রবাহটাও কিন্তু প্রসাধনের হারকে নিয়ন্ত্রণ করে। অর্থাৎ প্রসাধন বেশি হবে না কম হবে, সেটা আমরা বায়ু প্রবাহের উপরও আমরা দেখতে পাবো। কিভাবে দেখতে পাচ্ছি দেখো, অ্যাটমসফিয়ার প্রেশারের কারণে কি হচ্ছে, যে উদ্ভিদের চারপাশে, উদ্ভিদের একদম চতুর্দিকে কিন্তু প্রসাধনজনিত কারণে বায়ু বেশি আর্দ্র থাকে। শিক্ষার্থীরা বায়ু প্রবাহ, উদ্ভিদ যে অঞ্চলে বায়ু প্রবাহ হয়, সেখানে আর্দ্র বায়ুটা কি করে, সেটা দূরে সরিয়ে নিয়ে যায়। হ্যাঁ, বায়ু প্রবাহের ফলে উদ্ভিদ অঞ্চল থেকে যে আর্দ্র বায়ুটা আছে সেটা দূরে সরিয়ে নিয়ে যায়, এবং কম আর্দ্র যে অঞ্চলটা সেখানে সে বায়ু দ্বারা পূর্ণ হয়। এর ফলে কি হচ্ছে, প্রসাধনের হারটা বেড়ে যায়। কারণ কি, এর একটা কারণ আছে। কম আর্দ্র বায়ু কোষ অভ্যন্তরে থেকে সেই জলীয় বাষ্পটা নির্গমনের হারটা বাড়িয়ে দিচ্ছে। তাই সেখানে কি হচ্ছে, স্বাভাবিক বায়ু প্রবাহটা প্রসাধনের হারকে বৃদ্ধি করে দিচ্ছে। ফলে কি হচ্ছে, অধিক জোরে যখন বায়ু প্রবাহিত হয় তখন স্টোমাটা বন্ধ হয়ে যায়, আর ফলে কি হচ্ছে, প্রসাধনের হারটা
কমে যায়। ঠিক আছে, সেক্ষেত্রে তাহলে তোমরা প্রসাধনের হারের ব্যাপারে বায়ু প্রবাহটাও তোমরা বুঝেছো। তাহলে আমি এখন উপর থেকে একটু মুছে দিচ্ছি। এবার দেখো 5 নম্বরের তোমরা আরেকটি পয়েন্টস লিখে নাও, খুব দ্রুত লিখে ফেলবে, আমি কিন্তু মুছে দেব। আমরা আরেকটি প্রবাহ চাই, সেটা হচ্ছে মাটিস্থ পানি, অর্থাৎ সয়েল ওয়াটার, মাটিস্থ পানি। মাটিস্থ পানিটা আমরা লিখে নিতে পারি মাটিস্থ পানি, অর্থাৎ সয়েল ওয়াটার, সয়েল ওয়াটার বা মাটিস্থ পানি। বা মাটিস্থ পানি অথবা মাটিস্থ পানি। আচ্ছা, মাটিস্থ পানি। এখন শিক্ষার্থীরা তোমরা লক্ষ্য করো, মাটিস্থ পানির ক্ষেত্রে আমরা কি দেখছি, মাটিতে পানির পরিমাণ যদি হ্রাস পায় তাহলে উদ্ভিদ কি করে, পানি পরিশোষণের পরিমাণটা সেখানে কমে যাবে। এতে মাটিতে যদি, আমি আবারও বলছি, মাটির মধ্যে জমে থাকা পানির পরিমাণ যদি কমে যায়, তোমরা লক্ষ্য করো মাটিতে জমে থাকা পানির পরিমাণটা যদি কমে যায় তাহলে উদ্ভিদ কি করবে, সেখান থেকে পানির শোষণটা কমে যাবে। আর উদ্ভিদ যদি পানি পরিশোষণ কমে যায় তাহলে অবশ্যই অটোমেটিক তার সাথে রিলেটেড পানি সেখানে কি হবে, সেই ক্ষেত্রে আমরা দেখব যে সেক্ষেত্রে আমরা দেখতে পাবো কি হবে শিক্ষার্থীরা, সেখানে প্রসাধনের হার কম হবে, সেখানে প্রসাধনের হার কম হবে। তাহলে আমরা বুঝতে পারলাম যে রিলেটেড আছে এটার সাথে, কারণ আবার মাটিতে যদি পানির পরিমাণটা বেশি থাকে উদ্ভিদ সেখানে পানিটা বেশি করে শোষণ করবে, ফলে প্রসাধনের হারটাও সেখানে বেড়ে যাবে। তাহলে আমরা বুঝতে পারলাম। এছাড়াও দেখো আমরা যদি আরও পয়েন্টস নিই তাহলেও কিন্তু কার্বন ডাই অক্সাইডের ঘনত্ব আরেকটি ব্যাপার আছে। তো ডেনসিটি অফ কার্বন ডাই অক্সাইড, ডেনসিটি অফ কার্বন ডাই অক্সাইড, অথবা কি বলবো আমরা, অথবা কার্বন ডাই অক্সাইড ঘনত্ব, অথবা এটা বা কার্বন ডাই অক্সাইড ঘনত্ব। আচ্ছা, এখন দেখো ডেনসিটি অফ কার্বন ডাই অক্সাইডের ঘনত্বের উপরেও আমরা দেখতে পাবো যে এই কার্বন ডাই অক্সাইডের ঘনত্বের উপরেও কিন্তু প্রসাধনের হার নিয়ন্ত্রণ হচ্ছে। কিভাবে নিয়ন্ত্রণ হচ্ছে তোমরা এর আগেও যে আমি তোমাদেরকে ব্যাখ্যা দিয়েছিলাম সেটাও তোমরা লক্ষ্য করো, তারপরও মিলিয়ে নাও। কার্বন ডাই অক্সাইড বায়ুমণ্ডলে যখন কার্বন ডাই অক্সাইডের ঘনত্বটা কিন্তু প্রসাধনের হারকে প্রভাবিত করছে। কম কার্বন ডাইঅক্সাইড যুক্ত বায়ুতে প্রসাধনটা সবসময় বেশি হয়। কম কার্বন ডাইঅক্সাইড যুক্ত বায়ুর মধ্যে, যেই বায়ুতে কার্বন ডাইঅক্সাইড পরিমাণ কম সেখানে প্রসাধনটা বেশি হয়, আর বায়ুমণ্ডলে যদি কার্বন ডাইঅক্সাইড পরিমাণ বেশি হয় তাহলে সেখানে প্রসাধন কম হয়। তাহলে তোমরা বুঝতে পেরেছো কম কার্বন ডাইঅক্সাইড যুক্ত বায়ুতে প্রসাধনটা বেশি হচ্ছে। তাহলে দেখো বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ যদি আমরা দেখি যে 0.03% হয় এর অধিক হয় তাহলে প্রচণ্ড আলোর উপস্থিতিতে সেটা বন্ধ থাকে। এর উপরে যদি হয় তাহলে আমরা এই কন্ডিশনটা আমরা দেখে রাখলাম। উপরে হলে অর্থাৎ বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ যদি 0.03% উপরে হয় তাহলে কি হবে, তাহলে পত্ররন্ধ্রের যে আলো আছে সেই আলোর উপস্থিতিতে এটা আলোর উপস্থিতিটা বন্ধ থাকবে, তাহলে ফলে প্রসাধনও বন্ধ থাকে এবং প্রসাধন কম হয়। এছাড়া আমরা আরেকটি পয়েন্ট আমরা নিতে পারি, সেটা হচ্ছে তাছাড়া বায়ুমণ্ডলীয় চাপ, অর্থাৎ অ্যাটমসফিয়ার প্রেশার। বায়ুমণ্ডলীয় চাপ আমরা নিতে পারি, বায়ুমণ্ডলীয় চাপ সেক্ষেত্রে তোমরা আগে লেখো অ্যাটমসফিয়ার প্রেশার অথবা বায়ুমণ্ডলীয় চাপ। আচ্ছা শিক্ষার্থীরা এবার লক্ষ্য করো, বায়ুমণ্ডলীয় চাপ অবশ্যই প্রসাধনের হারকে নিয়ন্ত্রণ করছে।
তো কীভাবে নিয়ন্ত্রণ করছে সেটা তোমরা একটু দেখো। কিভাবে নিয়ন্ত্রণ করছে, যে ব্যাপন প্রক্রিয়ায় যখন বায়ুমণ্ডলীয় চাপের উপর একান্তভাবে, আমরা যে ব্যাপন প্রক্রিয়াটা আছে আমরা জানি যে উদ্ভিদের ক্ষেত্রে যে ব্যাপন হয়, সেই ব্যাপন প্রক্রিয়াটা কিন্তু বায়ুমণ্ডলের চাপের উপর খুব ঘনিষ্ঠভাবে সম্পর্কশীল। এর ফলে কী হচ্ছে, বায়ুমণ্ডলের চাপ যখন হ্রাস পায় তখন প্রস্বেদনের হারটা বৃদ্ধি পায়। আর এই কারণেই কিন্তু উঁচু পাহাড়ে বিদ্যমান উদ্ভিদের ক্ষেত্রে প্রস্বেদনের হারটা কিন্তু বেশি হয়। আর এটাই কিন্তু একটা বড়, যে উঁচু পাহাড়ের উপরে যে উদ্ভিদগুলো আছে সেখানে প্রস্বেদনের হার বৃদ্ধি পায় এই কারণেই। তাহলে আমরা আরও কিছু জেনে গেলাম। তো শিক্ষার্থীরা, আমি আশা করছি তোমরা সাথে সাথে আমার পয়েন্টসগুলো লিখে নিচ্ছ। আচ্ছা, এরপরেও আমরা আর কিছু আলোচনা করতে পারি। যেমন শিক্ষার্থীরা দেখো, অনেক সময় যে ছত্রাকের যে আক্রমণ হয়, আক্রমণ রোধ ক্ষেত্রেও আমরা দেখতে পারি প্রস্বেদনের হার আরও কিছু কারণ আছে। তো এটা হচ্ছে মোটামুটি বাহ্যিক। এখন আমি অভ্যন্তরীণ কিছু প্রভাবগুলো তোমাদের সামনে তুলে ধরবো। তো অভ্যন্তরীণ বা উদ্ভিদের গঠনগত পরিবর্তন, এখানে আমি বাহ্যিকের জায়গায় এখন আমি তোমাদেরকে দেখাবো অভ্যন্তরীণ প্রভাবগুলো কী কী, যা উদ্ভিদের এই প্রস্বেদনের হারকে নিয়ন্ত্রণ করছে। শিক্ষার্থীরা, তাহলে তোমরা লেখো অভ্যন্তরীণ, আরেকটি হচ্ছে অভ্যন্তরীণ। অভ্যন্তরীণ অভ্যন্তরীণ বা উদ্ভিদের গঠনগত বা উদ্ভিদের গঠনগত প্রভাবক সমূহ। আচ্ছা, এবার দেখো, অভ্যন্তরীণ হচ্ছে উদ্ভিদের যে গঠনগত যে পরিবর্তন আছে এটার উপরে উদ্ভিদের গঠন, অর্থাৎ অনেক সময় দেখা যায় উদ্ভিদের পাতা যদি খুব বেশি থাকে তাহলে পত্ররন্ধ্র বেশি থাকবে, সেখানে প্রস্বেদন হারও বেশি হবে। আবার উদ্ভিদের যদি পাতাটা আকারে বড় হয় সেখানে পত্ররন্ধ্রের সংখ্যাও বেশি হবে, সেখানে প্রস্বেদন বেশি হবে। আবার উদ্ভিদের আকার যদি ছোট হয় বা উদ্ভিদের পাতার সংখ্যা কম হয় বা উদ্ভিদের পাতার আকারে ছোট হয়, আমি এখন তোমাদেরকে এখন তুলে ধরছি অভ্যন্তরীণ প্রভাবক বা উদ্ভিদের গঠনগত প্রভাবকের মধ্যে আমরা কি কি পাচ্ছি। শিক্ষার্থীরা, তোমরা এগুলো লক্ষ্য করবে, এগুলো খুবই গুরুত্বপূর্ণ। তো আমি এখানে তোমাদের পত্ররন্ধ্রের সংখ্যা বলছি। 1 নম্বর যদি আমরা ধরি পত্ররন্ধ্র বা স্টোমাটা বা পত্ররন্ধ্র, এটা একটা খুব দ্রুত লিখে ফেলো, খুব সহজ। পত্ররন্ধ্র ক্ষেত্রে তো আমরা তো জানি যে পত্ররন্ধ্রটা তোমরা সবাই জেনে গেছো। তো পত্ররন্ধ্র সম্পর্কে আর না বললেও চলবে। কোন উদ্ভিদের ক্ষেত্রে পত্ররন্ধ্র কোথায় থাকে সেটাও তোমরা জেনে গেছো। তো পত্ররন্ধ্রের সংখ্যা বেশি হলে অবশ্যই প্রস্বেদনটা বেশি হবে, আর পত্ররন্ধ্রের সংখ্যা কম হলে অবশ্যই প্রস্বেদনের হার কম হবে। তো শিক্ষার্থীরা, এখানে তোমরা দেখো, তাহলে পত্ররন্ধ্রের যে ছিদ্রগুলা সেই সম্পূর্ণ উন্মুক্ত হলে প্রস্বেদনটা বেশি হয়, ছিদ্র উন্মুক্তটা যদি আংশিক হয় তাহলে প্রস্বেদনের হার কম হয়। আর যদি পত্ররন্ধ্রগুলা লুকায়িত অবস্থায় থাকে, হ্যাঁ, তো পত্ররন্ধ্রগুলো যদি লুকায়িত থাকে স্বাভাবিক অবস্থায় তুলনায়, তখন প্রস্বেদনটা বেশি হয়। তো অতএব কী বুঝছি আমরা, যে পত্ররন্ধ্রের সংখ্যা প্রস্বেদন হারকে কী করছে, প্রভাবিত করছে। পাতার আয়তন ও সংখ্যা, আমরা আরেকটি পয়েন্টস নিতে পারি, পাতার আয়তন ও সংখ্যা, অর্থাৎ ভলিউম অ্যান্ড নাম্বার অফ লিফ অথবা পাতার আয়তন ও সংখ্যা, অথবা পাতার আয়তন ও সংখ্যা, অথবা পাতার আয়তন ও সংখ্যা। তাহলে শিক্ষার্থীরা তুমি বুঝে গেছো না পয়েন্টটা থেকে, পাতার আয়তন ও সংখ্যা। যেহেতু অধিকাংশ প্রস্বেদনটা হচ্ছে পাতার আয়তনের উপর, অধিকাংশ হচ্ছে পাতার আয়তনটা, বুঝতে পেরেছো, প্রশস্ততা এবং সংখ্যা। যেহেতু বেশিরভাগ প্রস্বেদনটা হয় পাতার মাধ্যমে 80%-এর উপর, তাহলে সেখানে দেখা যাচ্ছে যে পাতার আয়তন যদি বেশি হয় এবং পাতার সংখ্যা যদি বেশি হয়, অবশ্যই সেখানে প্রস্বেদনের হার বেশি হবে। এবং অপোজিট যদি ভাবি, যে আয়তন কম হয় এবং পত্ররন্ধ্রের সংখ্যা কম হয়, তাহলে সেখানে কি হবে, প্রস্বেদনের হার অবশ্যই কম হবে। তাহলে আমরা এখানেও একটা পয়েন্টস দেখে নিলাম। তাহলে শিক্ষার্থীরা দেখো,
অর্থাৎ গুপ্ত প্রকৃতির পত্ররন্ধ্র থাকলেও কিন্তু প্রচ্ছেদন কম হবে। আবার পাতার গঠনটা আরেকটা পয়েন্ট নিতে পারো, স্ট্রাকচার অফ লিফ, তাহলে অথবা আমরা যদি লিখি পাতার গঠন। শিক্ষার্থীরা তোমরা অবশ্যই জেনে গেছো, আমি প্রত্যেকটা পয়েন্টের সাথে কানেক্টেড। পাতার গঠন, তাহলে পাতার গঠনটা কিন্তু অনেকখানি নির্ভর করছে প্রচ্ছেদনের জন্য। কিভাবে তোমরা দেখো পাতার গঠনের ক্ষেত্রে প্রচ্ছেদনের হারটা কম হবে না বেশি হবে, তা অবশ্যই পাতার গঠনটা এখানে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। যেমন ধরো যে সকল পাতার উপরে পাতলা কিউটিকেল থাকে, পাতলা কোষ প্রাচীর থাকে এবং অধিক পরিমাণে স্পঞ্জি প্যারেনকাইমা থাকে এবং উন্মুক্ত পত্ররন্ধ্র থাকে, সেখানে কিন্তু প্রচ্ছেদনের হারটা তুলনামূলকভাবে অনেক বেশি হয়। তাহলে আর যদি সেক্ষেত্রে আমরা যদি দেখি, আর অন্যদিকে আমরা যদি দেখি যে পাতার পুরো কিউটিকল হয়, পুরো কোষ প্রাচীর হয়, অধিক প্যালেটসেট প্যারেনকাইমা এবং পত্ররন্ধ্রগুলো লুকায়িত থাকে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু প্রচ্ছেদনের হার কম হয়। তাহলে আমরা পাতার গঠনটাও এখানে আমরা জেনে গেলাম। এরপরে যদি আমি আসি মূল বিটপ অনুপাত, অর্থাৎ রেটিও অফ রুট অ্যান্ড শুট, এটাকে আমরা কি বলবো? এটা হচ্ছে মূল বিটপ অনুপাত। মূল বিটপ অনুপাত ক্ষেত্রে অনুপাত প্রচ্ছেদনের ব্যাপারে অনেকটা দায়ী। তো এই মূল বিটপে অনুপাতটাও কিন্তু প্রচ্ছেদনের ক্ষেত্রে অনেকটাই দায়ী। কিভাবে তোমরা একটু লক্ষ্য করো শিক্ষার্থীরা, তোমরা এখানে একটু লক্ষ্য করো, তাহলে বুঝতে পারবে যে হ্যাঁ অল ক্লিয়ার। ঠিক আছে, তোমরা দ্রুত শেষ করো। আমার এখানে কিন্তু কারেন্ট নাই, তারপরও মোর বোর্ড ক্লিয়ার নাই। আমি কিন্তু ডাটা দিয়ে ক্লাস নিচ্ছি বলে আমার এখন নিতে পারছি। কারেন্ট কিন্তু চলে গেছে, এর মাঝে চলে গেছে, কিন্তু আমার ডাটা ছিল বলে কিন্তু তোমাদের ক্লাসটা আমি চালিয়ে নিতে পারছি। তো শিক্ষার্থীরা তাহলে দেখো আরেকটু শেষ করে দেব। মূল হচ্ছে উদ্ভিদের শোষণ অঞ্চল। তোমরা জানো এই মূলটা হচ্ছে শোষণ অঞ্চল। এই শোষণ অঞ্চল দিয়ে কি করছে, পানিটা মূল শোষণ করে নিচ্ছে। আর অন্যদিকে যে বিটপ কথা বলছি আমরা, সেই বিটপটা কি হচ্ছে, বিটপ হচ্ছে প্রচ্ছেদন অঞ্চল। তাহলে দেখো, তাহলে মূল হচ্ছে শোষণ অঞ্চল আর বিটপ হচ্ছে প্রচ্ছেদন অঞ্চল। এখন এই মূল ও বিটপের অনুপাতের ক্ষেত্রে আমরা এখানে ভালো একটি নিয়ন্ত্রণ আমরা দেখতে পাই। কিভাবে দেখতে পাই? দেখো, আনুপাতিক হারে মূলতন্ত্র যদি কম হয় তাহলে পানি শোষণের পরিমাণটা কমে যাবে, আর প্রচ্ছেদন হারও কমে যাবে। আবার শোষণ অঞ্চল অপেক্ষা প্রচ্ছেদন অঞ্চলটা যদি বেশি হয় তাহলে প্রচ্ছেদন হার কমবে। আবার একইভাবে যদি আমরা দেখি যে প্রচ্ছেদন অঞ্চল অপেক্ষা শোষণ অঞ্চল বাড়ে, তাহলে সেই ক্ষেত্রে কী হবে, তোমরাই বলো, প্রচ্ছেদন হার বেড়ে যাবে। তাহলে আমরা বুঝে গেলাম। এবার আরেকটা পয়েন্টস আমরা যদি দেখি, সেখানেও আমরা বলতে পারি মেসোফিল টিস্যুর পানির পরিমাণ। আমরা আরেকটি অংশ দেখতে পারি, আমি উপরে মুছে দিচ্ছি, সেটা হচ্ছে মেসোফিল টিস্যুর অনুপাত, মেসোফিল টিস্যুতে পানির পরিমাণ। শিক্ষার্থীরা অ্যামাউন্ট, 5 নম্বরটা দ্রুত লিখে ফেলো, অ্যামাউন্ট অফ ওয়াটার, অ্যামাউন্ট অফ ওয়াটার ইন মেসোফিল টিস্যু, মেসোফিল টিস্যু। মেসোফিল টিস্যু, অথবা আমরা এটাকে যদি বাংলা লিখি মেসোফিল টিস্যুতে পানির পরিমাণ। মেসোফিল টিস্যুতে পানির পরিমাণ।
পানির পরিমাণ। তাহলে দেখো এই মেসোফিল টিস্যুর মধ্যে কি পরিমাণ পানি আছে তার উপরও কিন্তু নির্ভর করছে প্রস্বেদনের পরিমাণটা। তাহলে আমরা এখানে আমরা যদি একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাবো। তো বোর্ড ক্লিয়ার না। আচ্ছা শিক্ষার্থীরা তোমরা দ্রুত দেখো, আর প্রায় শেষের দিকে। পাতার মেসোফিল টিস্যুতে যদি পানির পরিমাণ বেশি হয় তাহলে প্রস্বেদন অবশ্যই বেশি হবে, আবার মেসোফিল টিস্যুতে যদি পানির পরিমাণটা কম হয় তাহলে অবশ্যই প্রস্বেদনের হার কম হবে। উদ্ভিদের আরেকটি পয়েন্টস আমরা নিই, উদ্ভিদের জীবনী শক্তি। খুব আর অল্প কয়টা, তোমরা এগুলো খুবই জানার বিষয়, তোমাদের জানতে হবে এবং শিখতেও হবে। উদ্ভিদের জীবনী শক্তি, তারপরে হচ্ছে উদ্ভিদের জীবনী শক্তি, আর এটা হচ্ছে উদ্ভিদের জীবনী শক্তি, অর্থাৎ তোমরা লিখে দাও ভিগর অফ প্লান্ট। ভিগর অফ প্লান্ট, অথবা আমরা এটা কি বলতে পারি, উদ্ভিদের জীবন শক্তি, অথবা উদ্ভিদের জীবনী শক্তি। এই উদ্ভিদের জীবনী শক্তির উপরও নির্ভর করছে প্রস্বেদনের পরিমাণটা। কিভাবে জীবনী শক্তির উপর প্রস্বেদন হার কিভাবে নির্ভরশীল, যে তোমরা অবশ্যই জানো যে উদ্ভিদগুলো রোগাক্রান্ত, অর্থাৎ রোগাক্রান্ত উদ্ভিদের মধ্যে যে পরিমাণ প্রস্বেদন হবে অবশ্যই সুস্থ উদ্ভিদের ক্ষেত্রে তার চেয়ে অনেক ভালো প্রস্বেদন হবে। তাই আমরা বুঝতে পারি যে উদ্ভিদের জীবনী শক্তির উপরেও কিন্তু প্রস্বেদনটা অনেকটা দায়ী। তাহলে এবার আমরা আরেকটিতে আসি, যে উদ্ভিদের পত্রমোচন, অর্থাৎ শিক্ষার্থীরা পত্রমোচনটা তোমরা জানো, ডিফোলিয়েশনটাও তোমরা লিখে নাও। এরপর আরেকটি পয়েন্ট দিয়ে দাও, পত্র মোচন অর্থাৎ ডিফোলিয়েশন। ডিফোলিয়েশন বা পত্রমোচন। আচ্ছা, পত্রমোচন তো তোমরা সবাই জানো, পত্রমোচনটা মানে কি। তো শিক্ষার্থীরা, অর্থাৎ পাতা যে ঝরে যাওয়া। তাহলে তোমরা জানো যে এই যে গাছটার মধ্যে অনেকগুলো পাতা আছে, এখন যদি আমরা জানি শীতকালে কি হয়, অধিকাংশ পাতা ঝরে যায়, আবার বসন্তকালে নতুন করে গাছে পাতা আসে। যখন পাতাগুলো ঝরে যায় তখন তুলনামূলকভাবে প্রস্বেদন হার কমে যাবে। কারণ কি, ওই সব পাতার উপরে পত্রন্তীয় প্রস্বেদনের পরিমাণটাই হচ্ছে সবচেয়ে বেশি। এখানে যদি পাতাগুলো এই গাছ থেকে ঝরে পড়ে তাহলে প্রস্বেদনটা তো সেখানে আর তেমন হবে না। কিন্তু আবার যখন বসন্তকালে নতুন করে পাতা গজায় তখন সেখানে অনেক নতুন পাতার মধ্যে অনেক পত্ররন্ধ্র আছে, ফলে সেখানে প্রস্বেদনের হারটাও বেশি হয়ে থাকে। তো আমরা এখানে বুঝে নিলাম যে পত্রমোচনের ক্ষেত্রে প্রস্বেদনটা কিভাবে দায়ী। পত্ররুম ও শল্কর ক্ষেত্রেও আমরা দেখতে পারি। আরেকটা পয়েন্ট দিয়ে দাও, পত্ররুম ও শল্ক। পত্ররুম আর আছে ও শল্কপত্র তো তোমরা জানো, একদম পেঁয়াজের পাতার মধ্যে তোমরা দেখো যে পেঁয়াজের মধ্যে আমরা পাতলা পেঁয়াজগুলোর মধ্যে দেখি না যে রসালো পাতাগুলো, সেটি হচ্ছে শল্কপত্র। এই শল্কপত্রটাও কিন্তু প্রস্বেদনের জন্য দায়ী। কিভাবে দায়ী তোমরা দেখে না, পত্রপৃষ্ঠের মধ্যে অধিক রুম থাকে, অনেক সময় পত্রপৃষ্ঠের মধ্যে রুম থাকে, শল্ক থাকে। এই শল্ক থাকলে পরে আলোর প্রতিফলন হবে সেখানে, তখন কি হবে, শোষণ কম হবে, এর ফলে প্রস্বেদনও কম হবে। তো শিক্ষার্থীরা মোটামুটি আমরা এই পত্ররন্ধ্রের উপরে সব কিছু আমরা মোটামুটি বুঝে নিলাম। তবে আমি আর অল্প একটু তোমাদেরকে টেনে যাব, কারণ আমাদের এই অধ্যায়টা অনেক বেশি বোঝার, আমরা শেষ করতে পারছি না। তো আমি এখন যেটা করব, উদ্ভিদের জীবনে প্রস্বেদনের গুরুত্ব বা প্রয়োজনীয়তাটা খুব দ্রুত মুখেই বলবো, তোমরা আমার সাথে লিখবে। উদ্ভিদ জীবনে প্রস্বেদনের গুরুত্ব বা প্রভাব। তোমরা নিচের পয়েন্টসগুলো লিখে ফেলো, আমি আরেকটু অংশ খুব দ্রুত বলে যাব। উদ্ভিদের জীবনে প্রস্বেদনের প্রভাব। উদ্ভিদের জীবনে এটা খুবই গুরুত্বপূর্ণ। উদ্ভিদের জীবনে প্রস্বেদনের গুরুত্ব
গুরুত্ব বা প্রয়োজনীয়তা। প্রয়োজনীয়তা। শিক্ষার্থীরা তোমরা যদি মনে করো যে হ্যাঁ এটা তো এতদিন জানা হয়ে গেছে, হ্যাঁ অবশ্যই তোমাদের এতদিনে জানা হয়ে গেছে, কিন্তু প্রশ্ন হলো তোমরা অনেক সময় পরীক্ষার খাতার মধ্যে মন গড়া কথা লিখে ফেলো। তো এই মন গড়া কথাগুলো না লিখে একটি ভালো মার্কস পেতে হলে পয়েন্টসগুলো আমাদের ভালো মানে যেটা যুক্তিসঙ্গত পয়েন্টস সেই অংশগুলো তুলে ধরা আমাদের উচিত। তাহলে প্রসাধনী উদ্ভিদের জীবনে প্রসাধনের প্রয়োজনীয়তাটা আমরা এইভাবে একটু জেনে নেই কি, এবং তোমরা মনে রাখবে প্রসাধনের গুরুত্বটা যেরকম আছে কিছুটা কিন্তু ক্ষতিও আছে। অর্থাৎ সব পৃথিবীর যত জীব আছে অর্থাৎ উদ্ভিদ বলো প্রাণী বলো, কোনো উদ্ভিদ বা প্রাণী যে শুধুমাত্র যে উপকারের জন্য নিয়োজিত তাও না, তাদের পাশাপাশি কিছু না কিছু ক্ষতি থাকতে পারে। আবার কিছু কিছু উদ্ভিদ বা প্রাণী অনেক উপকার করে, অপকার কম করে, আবার অনেক উদ্ভিদ প্রাণী আছে উপকার বেশি করে অপকার কম করে। তো প্রসাধন যে হচ্ছে আমরা জেনে গেলাম যে প্রসাধন উদ্ভিদের জন্য অনেক প্রয়োজন, অনেক বেশি গুরুত্বপূর্ণ, কিন্তু আমরা এখানে জেনেও যাব প্রসাধন অনেক সময় ক্ষতিও করছে উদ্ভিদের ক্ষেত্রে, তবে সেটা উপকারের তুলনায় অপকার কম। আমরা এবার প্রসাধন জীবনে উদ্ভিদের গুরুত্ব সম্পর্কে আগে উপকারী দিকটা আমি তোমাদের সাথে আলোচনা করছি। তোমরা উপকারী দিকগুলো খুব দ্রুত পয়েন্টসগুলো তুলে ফেলবে। এক নম্বর পানি শোষণ। আমরা তো জানি উপকারী দিক অর্থাৎ উপকারিতা, উপকারী ভূমিকা, উপকারী ভূমিকা, ভূমিকা খুব তাড়াতাড়ি শেষ করবো এটা। হ্যাঁ উপকারী ভূমিকা এক পয়েন্টস হ্যাঁ তোমরা লিখে রাখো। এক নাম্বার হচ্ছে আমরা যদি বলি পানি শোষণ, পানি পরিশোষণ, পরিশোষণ। এখন দেখো আমরা তো জানি যে প্রসাধনের কারণেই তো পানিটা মূল দিয়ে পরিশোষিত হয়ে কচিকাণ্ড এবং পাতার মধ্যে যাচ্ছে। তাহলে পানি পরিশোষণের ক্ষেত্রে অবশ্যই এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার মানে পাতার প্রসাধনের ফলে জাইলেম বাহিকার পানির যে একটা টান পড়ে, সেই টান পড়ার কারণেই কিন্তু মূল রুম কর্তৃক পানিটা কী করে শোষণ অঞ্চলে গিয়ে পৌঁছায়। আর উদ্ভিদ তার যে জীবন রক্ষাকারী পানি, এই পানি শোষণের ক্ষেত্রে এই প্রসাধনটা তাহলে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এরপরে আমি আরেকটি পয়েন্টস লিখছি, তোমরা তারা দ্রুত লিখে নাও। তাপমাত্রা নিয়ন্ত্রণ। তাপমাত্রা নিয়ন্ত্রণ খুব দ্রুত লিখবে। তাপমাত্রা নিয়ন্ত্রণ, নিয়ন্ত্রণ। হ্যাঁ শিক্ষার্থীরা তাপমাত্রা নিয়ন্ত্রণ তোমরা অবশ্যই জানো, কারণ কি হয় যে প্রসাধনের ফলে যে ব্যাপন চাপ ঘাটতির যে সৃষ্টি হয় অর্থাৎ ডিপিডি তাপ অর্থাৎ ডিপিডি তোমরা তো জানো যে ডিপিডি মানে কি, সেটাও তোমরা জেনে গেছো। এটা হচ্ছে ডিফিউশন প্রেশার ডিফিসিট। এই ডিফিউশন প্রেশার ডিফিসিট যে সৃষ্টি হয় তা সরাসরি কী করছে পানি আর খনিজ লবণকে জাইলেম বাহিকার মাধ্যমে পাতার পৌঁছায় দেওয়ার ব্যাপারে সাহায্য করছে। তাহলে তাপমাত্রা নিয়ন্ত্রণের ফলে এই ডিপিটি হচ্ছে এবং যেটা উপকারী হিসেবে কাজ করে। তারপরে দেখো আমরা যদি আরেকটা যদি দেখি সালোক সংশ্লেষণে সাহায্য করা, সালোক সংশ্লেষণে সাহায্য, সালোক সংশ্লেষণে সাহায্য। তাহলে তোমরা তো ভালো করে জেনে গেছো, এটা বলারও তেমন কিছু নাই। সালোক সংশ্লেষণে কীভাবে সাহায্য করছে যে আমরা জানি, এটা তোমরা ভালো করে জানো যে উদ্ভিদ কী করছে মলের সাহায্যে যে পানিটা শোষণ করে নিচ্ছে, সেটা ক্লোরোফিল আছে পাতার সবুজ অংশে বা কচি কাণ্ডের মধ্যে, আর আলোর উপস্থিতি তিনটা সমন্বয়ে তারা কী করছে সালোক সংশ্লেষণ প্রক্রিয়া শর্করা জাতীয় খাদ্য তৈরি করছে। তাহলে সেই ক্ষেত্রে উদ্ভিদের জীবনে প্রসাধনের গুরুত্বটা অনেক ভূমিকা রাখছে। অর্থাৎ কীভাবে তাহলে তা খাদ্য তৈরি করছে, প্রসাধন যদি না হতো তাহলে এই বিপুল পরিমাণ পানি পাতার মধ্যে পৌঁছাতে পারতো না। ফলে প্রসাধন সালোক সংশ্লেষণ তো দূরের কথা, খাদ্য কোনোভাবেই তৈরি হতো না। শিক্ষার্থীরা এরপর দেখো রসের ঊর্ধ্বস্রোত। আমরা আরেকটি পয়েন্ট নিতে পারি যে রসের ঊর্ধ্বস্রোত অর্থাৎ উপর দিকে যে স্রোত আকারে যায়, তাহলে রসের ঊর্ধ্বস্রোত এটা আমি একটু ব্যাখ্যা করব। হ্যাঁ রসের ঊর্ধ্বস্রোত সেটা কিভাবে হচ্ছে। রসের ঊর্ধ্বস্রোতটা কি, প্রসাধন যে হয় এর ফলে কি হচ্ছে ব্যাপনের মধ্যে যে ঘাটতি হচ্ছে, এর ফলে পানিটা সরাসরি খনিজ লবণকে জাইলেমের বাহিকার মাধ্যমে পাতায় পৌঁছায় দিচ্ছে। সেটা আমি তোমাকে একটু আগেও বলছিলাম। এখন আমি লবণ পরিশোষণটা নিয়ে বলি। রসের এটা হয়ে গেছে, এখন আমি তোমাদেরকে লবণ শোষণটা একটু তুলে ধরছি। লবণ পরিশোষণ বা শোষণ কিভাবে
মানে উপকারী ভূমিকা রাখছে উদ্ভিদের জীবনের ক্ষেত্রে প্রস্বেদনটা। লবণ পরিশোষণটা কিভাবে করছে, অর্থাৎ প্রস্বেদনের সময় একটা প্রস্বেদনের টানের সৃষ্টি হয়, অর্থাৎ প্রস্বেদনকালে সৃষ্ট প্রস্বেদন যে টান, সেই টানের ফলে এক ধরনের রসের উৎস্রোত সৃষ্টি হয়, যে প্রক্রিয়ায় পানি ছাড়াও পানিতে দ্রবীত বিভিন্ন খনিজ লবণগুলো তার সাথে সাথে পানির সাথে সাথে উদ্ভিদের মধ্যে লবণগুলো তার সাথে সাথে কি হয়, সেটা দেহে শোষিত হয়ে যায় পানির সাথে সাথে। এই পানিগুলোর সাথে সাথে লবণটাও এই পানি টানের সাথে লবণগুলোও তার উদ্ভিদ দেহে শোষিত হয়। সেই হিসাবে প্রস্বেদনের ক্ষেত্রে এই উপকারী ভূমিকা রাখছে তারপর উদ্ভিদের ক্ষেত্রে। তাছাড়া কি হচ্ছে সেক্ষেত্রে খাদ্য পরিবহন, আমরা আরও অনেক পয়েন্ট আছে, আমি কিছু তুলে ধরছি। খাদ্য পরিবহন, শিক্ষার্থীরা দেখো খাদ্য পরিবহনের ক্ষেত্রে এরা কীভাবে ভূমিকা রাখছে দেখো। তো প্রস্বেদনের কারণে উদ্ভিদের বিভিন্ন অঙ্গে খাদ্যগুলোও পরিবহন খুব সহজে হচ্ছে, এইভাবে উদ্ভিদের ক্ষেত্রে খাদ্য পরিবহনটা হয়ে যায়। তারপর কোষ বিভাজন, আমরা জানি কোষ বিভাজন উদ্ভিদ বা প্রাণীর ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোষ বিভাজনের ক্ষেত্রেও এই প্রস্বেদন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিভাবে পালন করে, কোষ বিভাজনের ফলে যে স্ফীত অবস্থায় কোষের স্ফীত অবস্থার প্রয়োজন হয়, আর এই প্রস্বেদনটা পরোক্ষভাবে কোষকে স্ফীত হতে সাহায্য করে, আর স্ফীত হতে সাহায্য করে বলে কোষটা তখন বিভাজিত হয়। তো শিক্ষার্থীরা আচ্ছা, এখন দেখো তাহলে কি আমরা মোটামুটি জেনে গেলাম পাতার অবিরাম পানি সরবরাহ ক্ষেত্রেও কিন্তু সাহায্য করছে, অর্থাৎ খাদ্য উৎপাদনের জন্য প্রস্বেদনের টানে পাতার মধ্যে অবিরাম পানি সরবরাহ হয়। তাহলে কি পাতায় অবিরাম পানি সরবরাহ, আমরা আরেকটা লিখতে পারি পাতায় অবিরাম পানি সরবরাহ, অবিরাম পানি সরবরাহ। শিক্ষার্থীরা মোটামুটি আমি উপকারী দিকটা তুলে ধরেছি। এখন আমি আরও অনেক কিছু আছে জানার। তারপরে এছাড়াও আছে যে ছত্রাকের আক্রমণ রোধ করে, অনেক সময় প্রস্বেদন কিন্তু ছত্রাকের আক্রমণটা রোধ করতেও সাহায্য করে, সেই ক্ষেত্রেও আমরা জেনে রাখতে পারি কিভাবে। যেমন কিছু প্রস্বেদনের ফলে পাতার পৃষ্ঠে কিছু পানিগ্রাহী লবণ জমা হয়, যা ছত্রাকের আক্রমণ থেকে পাতাকে রক্ষা করে। তাহলে আমরা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আরেকটা পেয়ে গেলাম, সেটা লিখে রাখো। সেটা হচ্ছে ছত্রাকের আক্রমণ রোধ। ছত্রাকের আক্রমণ রোধ আমি তোমাদের এটা ব্যাখ্যা করেছি, তোমরা পয়েন্ট একসাথে লিখে রাখো, আক্রমণ রোধ। আচ্ছা, এরপরে যদি আমরা আরও দেখি শক্তি নির্গমন, এই উপকার অর্থাৎ প্রস্বেদন কিভাবে উপকার করছে উদ্ভিদের জীবনে শক্তি নির্গমনের ক্ষেত্রে। শক্তি নির্গমন হ্যাঁ শিক্ষার্থীরা, পাতার মধ্যে যে সৌরশক্তির মাত্র 1% পাতার মধ্যে, এই যে পাতার মধ্যে সৌরশক্তির মাত্র 1% বিভিন্ন বিপাকীয় কাজে ব্যয় হয়, কিন্তু আর বাকি যে তাপ শক্তিটা আছে সেটা প্রস্বেদনের মাধ্যমে প্রস্বেদনের মাধ্যমে সেটা বের হয়ে যায়। তাহলে বের হয়ে যায় ফলে নতুন উদ্ভিদের অধিক তাপে সেখানে মারা যেত। যদি সেটা না হতো তাহলে অধিকাংশ উদ্ভিদ অধিক তাপের কারণে শুধু মারা যেত। তাহলে আমরা দেখলাম যে শক্তি নির্গমনের ক্ষেত্রে প্রস্বেদন কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। শিক্ষার্থীরা তোমরা দেখো অভিস্রবণের ক্ষেত্রে আমরা জানি যে প্রস্বেদন অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমরা আরেকটা পয়েন্ট লিখতে পারি, প্রস্বেদনের ফলে কোষ রসের মধ্যে যে কোষ রসের মধ্যে ঘনত্বটা অনেক বেড়ে যায়। তো বেড়ে যাওয়ার কারণে কি হয়, ফলে অভিস্রবণের উপযুক্ত পরিবেশ সেখানে তৈরি হয়। এটা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা। এছাড়াও আমরা আরও কয়েকটা পয়েন্টস আমরা তুলে ধরতে পারি। সে দৈহিক বৃদ্ধির ক্ষেত্রে দৈহিক বৃদ্ধি এই প্রস্বেদন উদ্ভিদের দৈহিক বৃদ্ধির ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ পালন করে। তো এছাড়াও কিন্তু প্রস্ফুটন ও ফল সৃষ্টির ক্ষেত্রে পরিস্ফুটন ও ফল সৃষ্টি। তাহলে তোমরা বুঝে গেল যে প্রস্বেদনের ফলে কোষের মধ্যে রস স্ফীতি রক্ষা পায়, আর ফলে কি হয়, রস স্ফীতি রক্ষা পায় বলে পুষ্পটা পরিস্ফুটন হয় এবং ফল
পুষ্প হলে সেখানে ফল সৃষ্টি হওয়ার একটি সম্ভাবনা থাকে। এই হচ্ছে উপকারিতা। আর অপকারিতা খুবই সামান্য, অপকারিতাটা আমরা একটু জেনে নেই, অল্প কয়টা, বেশি অপকারিতা খুব বেশি না, তবে অপকারিতাটাও আমাদের পাশাপাশি জেনে রাখা দরকার। অপকারী ভূমিকাটা কী? হ্যাঁ, শিক্ষার্থীরা, অপকারী ভূমিকাটা হচ্ছে যেমন প্রস্বাদনের মাধ্যমে দেহ থেকে বাষ্প আকারে যে পানিটা বের হয়ে যায় তাতে কিন্তু উদ্ভিদের অনেক শক্তি অপচয় হয়, এটা একটা অপকার। বাষ্পাকারে যে পানিটাকে ওরা উদ্ভিদ বের করে দেয় এর ফলে কিন্তু উদ্ভিদের অনেক শক্তি অপচয় হয়, এটা একটু উদ্ভিদের জন্য কষ্টের ব্যাপার, সেটা একটু তার জন্য অপকার। আর প্রস্বাদনের কারণে উদ্ভিদের শোষিত পানির যে শোষিত যে পানিটা সেটা অপচয় হয়, এটা আরেকটি কারণ। তাছাড়া অপকার হিসাবে আমরা দেখতে পারি যে শোষিত পানির পরিমাণ অপেক্ষা প্রস্বাদন যদি বেশি হয়, যেই পানিটা শোষণ করে তার তুলনায় যদি প্রস্বাদনের হারটা বেশি হয় তাহলে অনেক সময় উদ্ভিদ মারা যায়, সেটা একটা অপকার হতে পারে। তাহলে এছাড়াও কিন্তু মারা যেতে পারে। এছাড়া যখন খরা হয়, খরা অবস্থায় অনেক যখন দেখা যাচ্ছে অনেক দিন ধরে কোনো বৃষ্টি বাদল নেই, প্রচণ্ড খরা যেটাকে আমরা বলি, সেই সময় উদ্ভিদ মূলের সাহায্যে পানির গভীর থেকে, মাটির গভীর থেকে যে পানিটা নিয়ে আসে সেই পানিটাও যদি বাষ্পাকারে বের হয়ে যায় তাহলে উদ্ভিদের জন্য অনেক ক্ষতি। তো সেখানেও আমরা দেখতে পাচ্ছি যে এই ক্ষেত্রে উদ্ভিদের ক্ষেত্রে পানিটা, মাটিতে কম পানি থাকে, খরার সময় তো তোমরা জানো বৃষ্টি বাদল যেহেতু হয় না, কম হয়, একেবারেই হয় না, তখন কি হয় মাটি ফেটে চৌচির হয়ে যায়, সেই মাটির মধ্যে জমে থাকা পানিটাও সেখানে শুকিয়ে যায়, ফলে উদ্ভিদ সেরকম পানি মন দিয়ে টেনে নিতে পারে না। আর টেনে নিতে না পারাতে ফলে তখন দেখা যায় প্রস্বেদনটা, আর তার উপরে যদি প্রস্বেদন হতে থাকে তাহলে উদ্ভিদটা কী করে নেতিয়ে পড়ে, এবং নেতিয়ে পড়ার কারণে একসময় সে মারা যায়, এটা একটি কারণ হতে পারে। এছাড়া এভাবেই হচ্ছে প্রস্বেদনের। তো শিক্ষার্থীরা, আশা করি তোমরা আজকে প্রস্বেদনের গুরুত্ব এবং প্রস্বেদনকে নিয়ন্ত্রণ করছে যে প্রস্বেদনের হার নিয়ন্ত্রণকারী যেটা তোমরা জেনে গেছো, অভ্যন্তরীণ এবং বাহ্যিক প্রভাবগুলো। তো শিক্ষার্থীরা, আশা করি তোমরা পয়েন্টসগুলো দেখে মনে রাখতে পারবে এবং বাসায় বেশি বেশি করে পড়বে, অধিক বই পড়বে, তাহলে তোমরা অবশ্যই একটি ভালো রেজাল্ট করতে পারবে। পরবর্তীতে আমি আরেকটি নতুন টপিক নিয়ে তোমাদের সামনে হাজির হব। আশা করছি আগামী টপিকটা হবে সালোক সংশ্লেষণ। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থাকো, এই কামনা করে আজকের মতো এখানেই বিদায় টানছি। আল্লাহ হাফিজ।